ভাবুন তো, যদি আপনার বয়স 50-এর কোঠায় পৌঁছে যায়, তখন আপনি যদি একটি মেডিসিন ইনজেক্ট করে 25-এর নিচে চলে আসেন, তবে কেমন হবে? আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেনেশন দিতে চলেছি যেখানে একজন বিখ্যাত মডেল এলিজাবেথ তার সৌন্দর্য ফিরে পেতে একটি গবেষণায় তৈরিকৃত অদ্ভুত একটি রাসায়নিক লিকুইড তার শরীরে ইনজেক্ট করে, আর এরপরই সৃষ্টি হয় তার অনিন্দ্য সুন্দর তারুণ্যে ভরা বেটার ভার্সন। বলছিলাম, রিসেন্টলি মুক্তি পাওয়া এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল বডি হরর মুভি দ্য সাবস্টেন্সের কথা। এর আগে এমন প্লটের মুভি কখনো দেখেছেন বলে আমার মনে হয় না। এই মুভির কাহিনীটি এতটাই চমকপ্রদ এবং রহস্যে ভরা যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। চলুন কথা না বাড়িয়ে ডুবতেই রহস্যে ভরা দ্য সাবস্টেন্সে। ঘটনার শুরুতে দেখা যায় একজন একটি ডিমের উপরে এক্সপেরিমেন্ট করছে। সেখানে একটি গ্রিন লিকুইড ডিমের কুসুমে ইনজেক্ট করার কিছুক্ষণের মধ্যেই আরেকটি কুসুম তৈরি হয়। এই গ্রিন লিকুইডের নামই দ্য সাবস্টেন্স। পরবর্তীতে দেখা যায় কয়েকজন লোক এলিজাবেথ স্পার্কল নামে একটি স্টার তৈরি করছে। এলিজাবেথ হল একজন অস্কারজয়ী বিখ্যাত মডেল, যিনি এতটাই বিখ্যাত যে তার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। এলিজাবেথ একটি বিখ্যাত শো এর হোস্ট, কিন্তু বয়স 50 ছুঁই ছুঁই হওয়ার জন্য আগের সৌন্দর্য ম্লান হতে শুরু করেছে, আর এই কারণেই তার আকাশচুম্বী জনপ্রিয়তাও কিছুটা ভাটা পড়েছে। এরপর দেখা যায় এলিজাবেথ শো শেষে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু ফিমেল ওয়াশরুম সেদিন বন্ধ থাকায় সে মেল ওয়াশরুম ইউজ করতে যায়। এমন সময় সেই শো এর প্রডিউসার ওয়াশরুমে আসে এবং ফোনে সে কারোর সাথে কথা বলছিল। প্রডিউসার বলছিল এই শো এর হোস্ট হিসেবে নতুন অল্প বয়সী সুন্দরী কাউকে দরকার। এলিজাবেথ বুড়িয়ে যাওয়ায় শো এর টিআরপি এখন কমতে শুরু করেছে। শো এর জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং টিআরপিকে বাড়াতে হলে এলিজাবেথকে রিপ্লেস করা প্রয়োজন। ওয়াশরুমের ভিতরে থাকা এলিজাবেথ এই কথাগুলো শুনে ভীষণভাবে ভেঙে পড়ে। প্রডিউসার সেখান থেকে চলে গেলে এলিজাবেথ আয়নার সামনে তাকিয়ে সে তার নিজের চেহারা দেখতে থাকে এবং ভাবে একসময় যে সৌন্দর্য তার তুমুল জনপ্রিয়তা এনেছিল তা আজ শেষ হয়ে গেছে। আর এই কারণেই শোতে প্রডিউসার তাকে রাখতে চাচ্ছে না। এলিজাবেথ যেন কোনোভাবেই এটা মানতে পারছিল না, কারণ এই শো এর এত বছরের জনপ্রিয়তা তার হাত ধরেই এসেছে। তাই সে প্রডিউসারের সাথে এটা নিয়ে কথা বলতে চায়, কিন্তু প্রডিউসার বলে আমার শো চলে দর্শকদের দিয়ে, তাই দর্শক যা চায় আমাকে তাই করতে হবে, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। দর্শক চায় এনার্জেটিক, সুন্দর এবং তরুণ কাউকে, আর সেটা তোমার এখন আর নেই। এসব শুনে এলিজাবেথ ভীষণ রকম কষ্টে স্তব্ধ হয়ে পড়ে এবং সেখান থেকে বের হয়ে আসে। বাসায় আসার পথে সে দেখে তার বিলবোর্ডে টানানো ছবি ছেঁড়া হচ্ছে। এটা দেখে সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং গাড়ির কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপরে দেখা যায় সে হসপিটালে অ্যাক্সিডেন্টের জন্য ট্রিটমেন্ট নিতে এসেছে, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্ট হবার পরেও ডক্টর জানায় তার শরীরে কোনো রকম মেজর ইনজুর হয়নি, সে সম্পূর্ণ সুস্থ, তাই তাকে রিলিজ দিয়ে দেয়। এরপর দেখা যায় এলিজাবেথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা দেখে বয়সে তরুণ একজন ডাক্তার সেখানে এসে তাকে চেক আপ করে। ডক্টর হঠাৎ তার মেরুদণ্ডের হাড় চেক করে এবং অদ্ভুতভাবে বলে এই কাজের জন্য আপনার বডি একদম পারফেক্ট। এরপর ডক্টর এলিজাবেথকে তার কোটটি ফিরিয়ে দেয়। এলিজাবেথ হসপিটাল থেকে বের হয়ে আসলে সে তার কোটের পকেটে একটি কাগজে মোড়ানো পেন ড্রাইভ দেখতে পায়। পেন ড্রাইভে লেখা ছিল দ্য সাবস্টেন্স, আর কাগজে লেখা ছিল ইট চেঞ্জড মাই লাইফ। এরপরই হঠাৎই তার সাথে একজন লোকের দেখা হয়ে যায়। লোকটি জানায় সে তার 10 গ্রেডে পড়াকালীন সময়ের ফ্রেন্ড। প্রথমে এলিজাবেথ তাকে চিনতে না পারলেও পরবর্তীতে পরিচয় দেওয়ার পরে এলিজাবেথ তাকে চিনতে পারে। লোকটি জানায় তার নাম ফ্রেড। এরপরে ফ্রেড এলিজাবেথের প্রশংসা করতে শুরু করে। ফ্রেড বলে 10th গ্রেডে পড়ার সময় থেকেই এলিজাবেথ তার ক্রাশ এবং তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। ফ্রেডের মুখে নিজের প্রশংসা শুনে কিছুটা খুশি হয়ে যায় এলিজাবেথ। এরপর ফ্রেড এলিজাবেথকে তার সাথে ডেটে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এলিজাবেথ তার অ্যাড্রেস চাইলে প্রচণ্ড এক্সাইটমেন্টে অ্যাড্রেস লেখা কাগজের টুকরো কাদামাখা পানিতে পড়ে যায়। কাগজের টুকরোটি সে আবার তুলে নেয় এবং এলিজাবেথকে দেয়। এরপরে দেখা যায় এলিজাবেথ বাড়িতে এসে পেন ড্রাইভটি প্লে করে। ভিডিও প্লে করলে দেখা যায় সেখানে বলছে
কখনো কি নিজের বেটার ভার্সন পাওয়ার স্বপ্ন দেখেছেন? Younger, more beautiful, more perfect. মাত্র একটা ইনজেকশন যা আপনার ডিএনএকে আনক্লক করে নতুন কোষ বিভাজন করবে, যা আপনার মতোই আরেকটা ভার্সন জন্ম দিবে। এটাই এই পদার্থের কাজ, যার নাম দি সাবস্টেন্স। এই প্রক্রিয়ায় আপনিই হবেন ম্যাট্রিক্স। সব কিছু আপনার কাছে থেকেই আসবে। পুরো প্রক্রিয়াটাই আপনি। সহজ বাংলায়, এটাই আপনার উন্নত ভার্সন। শুধু আপনাকে ভাগ করে নিতে হবে। একজনের জন্য 1 সপ্তাহ, অপরজনের জন্য 1 সপ্তাহ। এভাবেই ভারসাম্য রক্ষা হবে। তবে একটা কথা কখনোই ভোলা যাবে না, আপনারা দুজনই একই মানুষ। নিজের থেকে আপনি পালাতে পারবেন না। এসব শোনার পরে এলিজাবেথের কাছে অযৌক্তিক মনে হলে সে পেনড্রাইভটি বিনের মধ্যে ফেলে দেয়। রাতের বেলা এলিজাবেথ বারে বসে এই কথাগুলো ভাবতে থাকে প্রডিউসার তাকে নিয়ে কিভাবে ক্রিটিসিজম করে কথা বলেছে। সে খেয়াল করে কেউ তাকে ভ্যালু দিচ্ছে না, তাকে যেন কেউ চিনতেই পারছে না। বাড়িতে ফিরে আসার পরেও তাকে দেখে বোঝা যায় এই হীনমন্যতায় সে সবসময় ভুগছে। হঠাৎ সে তার সিদ্ধান্ত বদলায়। সে দ্রুত ডাস্টবিনে পেনড্রাইভটা খুঁজতে থাকে এবং সেটা তুলে নেয়। এবার এলিজাবেথ সেখানে দেওয়া নম্বরে ফোন করে জানায় এই সাবস্টেন্সটি সে অর্ডার করতে চায়। ফোনের ওপাশে থাকা লোকটি তাকে একটি অ্যাড্রেস দেয়। পরের দিন সকালে দেখা যায় নিউজ পেপারে তার পজিশনের জন্য অলরেডি নতুন মডেল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বয়স অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। এটা দেখে এলিজাবেথ আরও বেশি আপসেট হয়ে পড়ে। হঠাৎ সে পত্রিকা রাখার পর সেখানে একটি এনভেলপ দেখতে পায়। এনভেলপের মধ্যে একটি কার্ড ছিল যাতে 503 লেখা ছিল। এলিজাবেথ বুঝতে পারে এনভেলপটি ব্ল্যাক মার্কেট থেকে এসেছে। সে দেরি না করে গতকালের দেয়া অ্যাড্রেসে চলে যায়। সেখানে গিয়ে ময়লা জরাজীর্ণ একটি দরজা দেখে একটু অবাক হয় সে। কার্ড পাঞ্চ করলে দরজাটা অল্প খুলে যায়। একদম নিচু হয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করে এলিজাবেথ। কিন্তু ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পায় সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। পুরোপুরি হাইটেক একটি প্লেস, যেখানে নাম্বার লক করা অনেকগুলো সেল আছে। সে 503 লেখা লকারে তার কার্ডটি পাঞ্চ করলে লকারটি খুলে যায়। লকারে তার জন্য সাবস্টেন্স কিটের একটি বাক্স রাখা ছিল। সেটা নিয়ে বাসায় চলে আসে এলিজাবেথ। এবার সাবস্টেন্স কিটের বাক্সটি খুললে সেখানে ইউজের ম্যানুয়াল সহ অ্যাক্টিভেটর, স্ট্যাবিলাইজার, নিজের ও নতুন ভার্সনের ফুড এবং সুইচ করার সরঞ্জামাদি এবং সতর্কতা দেখতে পায়। সেখানে বলা ছিল পুরো বিষয়টার জন্য তুমি নিজেই দায়ী থাকবে, কারণ নতুন ভার্সনটাও তোমার নিজের। তাই নতুন ভার্সনের চিন্তাভাবনা, মানসিকতা সবটাই হবে এলিজাবেথের। সন্ধ্যাবেলা বাথরুমে গিয়ে সে নিজেকে দেখতে থাকে। নিজের এত পপুলারিটি, ফেম এত সহজে হারিয়ে যেতে পারে না। এরপর সে সেই গ্রিন কালার সাবস্টেন্স অ্যাক্টিভেটর নিজের শরীরে ইনজেক্ট করে। প্রথমে সে তার নিজের শরীরে কোনো রকম পরিবর্তন না হওয়ায় ভাবতে থাকে এটা কোনো কাজের নয়। কিন্তু 2-1 মিনিট পরেই প্রচণ্ড মাথা ঘুরতে থাকে তার। হঠাৎই তার শরীর পড়ে যায়। প্রচণ্ড ব্যথায় কোঁকড়াতে থাকে সে। তাকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে অন্য একটি শরীর নড়াচড়া করছে। চোখ ও পিঠের দিকে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। চোখের মণি বিভাজিত হয়ে আরও একটি মণি তৈরি হয়, ঠিক মুভির শুরুতে দেখানো ডিমের কুসুমের মতো। এরপর তার পিঠ চিরে দুভাগ হয়ে যায়, অন্য একটি শরীর বেরিয়ে আসছে। আর এটিই হলো এলিজাবেথের বেটার ভার্সন। সে এবার আয়নায় খুব আশ্চর্য হয়ে নিজেকে দেখতে থাকে। অসম্ভব সুন্দর, তরুণ এবং অ্যাট্রাকটিভ ফিগার পেয়ে এলিজাবেথ অবাক হয়ে যায়। এরপরে সে তার পুরনো শরীরের পিঠ সেলাই করতে শুরু করে। ইনস্ট্রাকশন অনুযায়ী আগের বডিকে সচল রাখার জন্য ফ্লুইড সাপ্লাই কিটের সাথে যুক্ত করে দেয় সে। এবার তরুণ শরীর পেয়ে জীবনকে প্রচণ্ড উপভোগ করতে থাকে এলিজাবেথ। পরের দিন সে গোসল শেষে বাইরে আসলে হঠাৎই তার মাথা ঘুরে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে এক্সাইটমেন্টের জন্য ভুলেই গিয়েছিল ইনস্ট্রাকশন পুরোপুরি মানতে। ইনস্ট্রাকশন অনুযায়ী এই 7 দিনে প্রতিদিন পুরনো বডির স্পাইনাল কর্ড থেকে নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড নিয়ে নতুন বডিতে ইনজেক্ট করতে হবে, যেন সে নতুন শরীরকে সচল রাখতে পারে। 7 দিন পরে আবার পুরনো বডিতে সুইচ করতে হবে। এভাবেই এই সাইকেল চলবে। এরপর শুরু হয় এলিজাবেথের দ্বৈত জীবন।
এলিজাবেথ তার নতুন রূপের নাম রাখে সু। এবার সু চলে যায় সেই স্পার্কল উইথ এলিজাবেথের অডিশন দিতে। তাকে দেখেই মুগ্ধ হয়ে যায় তারা। সু এর অ্যাট্রাকটিভ চেহারা আর বডি ফিটনেস দেখেই পছন্দ হয়ে যায় তাদের। আর এত বছরের অভিজ্ঞতা তো সুয়ের ছিলই। এদিকে প্রডিউসারও তাকে দেখে পাগল হয়ে যায়। সু এবার প্রডিউসারকে কাজ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন জুড়ে দিল। সে 7 দিন পর পর নিজের এই সুন্দর বডিতে অ্যাক্টিভ থাকার বিষয়টি তো আর সকলকে বলতে পারবে না। তাই সু বলে 1 সপ্তাহ পর পর তার মায়ের সাথে দেখা করতে যেতে হয়। তাই সে 1 সপ্তাহ কাজ করবে আর পরের 1 সপ্তাহ ছুটি কাটাবে। এই শর্তে রাজি হয়ে যায় প্রডিউসার। সে শুরু করে তার লাইফের এক নতুন অধ্যায়। সু এবার একের পর এক ফটোশ্যুট আর ডিফারেন্ট প্রোগ্রামের কন্ট্রাক্ট পাচ্ছিল। তার জনপ্রিয়তা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। এভাবেই 7ম দিন চলে আসে আর এবার তার পুরনো বডিতে সুইচ করার পালা। সু সুইচ করে তার নিজের পুরনো বডিতে। পরের দিন সকালে এলিজাবেথ যখন অফিসে আসে তখন দেখা হয়ে যায় প্রডিউসারের সাথে। প্রডিউসার এলিজাবেথকে কিছু জিনিসপত্র দিয়ে বলে, তোমাকে এখানে আর প্রয়োজন নেই, তোমার মধ্যে আর সেই জৌলুস নেই। এরপরে প্রডিউসার তাকে একটি রেসিপির বই ধরিয়ে দিয়ে বলে, এটা রাখো, বাসায় বসে বসে রান্না করো। এটা বলার পরে প্রডিউসার চলে যায়। এলিজাবেথ প্রচণ্ড মন খারাপ আর হতাশা নিয়ে বাসায় চলে আসে। এলিজাবেথের কাছে একটি চিঠি আসে যেখানে লেখা ছিল, তোমার রিফিল কিটটি ডেলিভার করা হয়েছে। এখানে রিফিল কিট বলতে সেই ফুড ম্যাট্রিক্সকে বোঝানো হয়েছে, যা সেই অচেতন বডিকে দেয়া হয় যাতে সে 7ম দিন পর্যন্ত স্টে করতে পারে। এরপরে এলিজাবেথ আবারও সেখানে যায় এবং ফুড ম্যাট্রিক্সের সেই বক্সটি নিয়ে আবার ফিরে আসে। এবার বডি সুইচের পরে সু ভাবতে থাকে এই পুরনো বডিকে কোথায় রাখা যায়। এরপরে সু বডি লুকানোর জন্য একটি গোপন কক্ষ বানানোর সিদ্ধান্ত নেয়। তাই সুকে দেখা যায় ড্রিল মেশিন দিয়ে ওয়ালে ড্রিল করতে। ড্রিলের অতিরিক্ত শব্দের কারণে পাশের ফ্ল্যাট থেকে অলিভার এসে তাকে বকাঝকা করছিল। সু দরজা খুলতেই অলিভার তাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার ভালো লেগে যায়। এবার তাকে বকাবকির বদলে অলিভার তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপরে দেখা যায় সু সেদিনের প্রোগ্রাম শেষ করে এলিজাবেথের বডিটা দেখতে যায় সেই গোপন রুমে। সু দেখে ফুড ম্যাট্রিক্স একদম শেষের দিকে। সে এলিজাবেথের বডিকে লক্ষ্য করে বলে, আর অল্প কিছু সময় অপেক্ষা করো, দ্রুত চলে আসবো। এটা বলে সে একটা পার্টিতে চলে যায়। পার্টি শেষে সে একটি ছেলেকে সাথে নিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। তারা দুজনে রোমান্টিক টাইম স্পেন্ড করার এক মুহূর্তে হঠাৎ মাথা ঘুরে ওঠে আর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। এই অবস্থাতেই সু কোনো মতে টলতে টলতে সেই গোপন কক্ষে যায়। আজ ছিল 7ম দিন এবং সু এর বডি সুইচ করে এলিজাবেথের বডি অ্যাক্টিভ করার দিন। আজ তাকে পুরনো বডিতে সুইচ করতে হবে। কিন্তু সু আজ এক্সট্রা 1 দিন সময় নেওয়ার জন্য সে পুরনো বডিতে সুইচ না করে উল্টো তার বডি থেকে ফ্লুইড নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে। আর এইবার সু প্রথমবারের মতো রুলস ব্রেক করলো। সমস্যা শুরু হলো এখানেই। যে বডি চিটিং করবে তার অপোজিট বডিটা অচেতন থেকে ওঠার সময় দুঃস্বপ্ন দেখে উঠবে। সে দেখে তার পিঠ থেকে মাংস খুলে খুলে পড়ছে। এর সাথে তার বডির কিছু অংশ নষ্ট হতে থাকে। আসলে সু যতটা এক্সট্রা সময় নেবে তার ব্যাড ইম্প্যাক্টটা পড়তে থাকবে মেইন বডির উপরে। এবার পুরনো বডি অ্যাক্টিভ হলে এলিজাবেথ দেখতে পায় সু এক্সট্রা 1 দিন নেওয়ায় এলিজাবেথের ডান হাতের একটি আঙ্গুল নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে এলিজাবেথ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে সে এবার সাবস্টেন্সটা যেখান থেকে অর্ডার করেছিল সেখানে ফোন করে এবং জানায় নতুন বডি এক্সট্রা 1 দিন সময় ব্যবহার করার ফলে তার বডিতে ইফেক্ট করেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা লোকটি জানায় অন্য বডি যা করেছে তার জন্য সে নিজেই দায়ী, কারণ এখানে 2টি বডির সত্তা সে নিজেই। এখানে অন্যকে দোষারোপের কোনো সুযোগ নেই। আর যা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে তা আর রিভার্স করা ইম্পসিবল। আর এজন্যই তার নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। সহজভাবে বলতে গেলে এলিজাবেথ নিজে যা ভাবছে বা নিজের জীবনে যা কিছু অ্যাচিভ করার স্বপ্ন দেখেছে তারই প্রতিফলন হচ্ছে সু। সবটাই এলিজাবেথের প্রতিফলন। এরপর এলিজাবেথকে দেখা যায় সে তার ফুড ম্যাট্রিক্স বক্স নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে একজন বৃদ্ধ লোক তাকে লক্ষ্য করে বলে, 7 দিন অনেক লম্বা সময়, তাই না? এটা শুনে লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ।
এ সময় এলিজাবেথ এই লোকের হাতে একটি ট্যাটু দেখতে পায়। এটা দেখে তার সেই ডক্টরের কথা মনে পড়ে যায় যে বলেছিল এই কাজের জন্য আপনার বডি একদম পারফেক্ট। তার হাতেও সেই সেম ট্যাটু ছিল। এলিজাবেথ স্তব্ধ হয়ে যায় এবং তার দিকে প্রচণ্ড অবাক হয়ে তাকায়। লোকটির কাছে থাকা কিছু জিনিস নিচে পড়ে যায়। এলিজাবেথ এবার দেখে সেখানে ঠিক তার কার্ডের মতো একটি কার্ড, সেখানে নাম্বার ছিল 207। এবার এলিজাবেথ তাকে চিনতে পারে এবং বলে, আপনি কি আমাকে ফলো করছেন? লোকটি জানায়, আপনার সাথে কি কি ঘটছে সেটা দেখার জন্য আমি খুব আগ্রহী। লোকটি আরও বলে, প্রত্যেকবারই নিজেকে আরও বেশি একাকী মনে হচ্ছে, তাই না? এলিজাবেথ কি বলবে বুঝতে না পেরে বলে, আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। লোকটি এবার বলে, সে কি আপনাকে ধ্বংস করা এখনও শুরু করেনি? এবার এলিজাবেথ প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। এখানে একটা কথা বলি, যেই ইয়ং ডাক্তারটি এলিজাবেথের কোটের পকেটে পেন ড্রাইভটি দিয়েছিল, বোঝা যায় সে নিজেও এই সাবস্টেন্সের ইউজার এবং এই বৃদ্ধ রূপটি হচ্ছে তার ম্যাট্রিক্স বডি। এলিজাবেথ রাস্তায় দৌড়ে বের হলে মুখোমুখি হয় টয়ের। হেলমেট দেখে সে বোঝে এই ছেলেটি সুয়ের সাথে এসেছিল ফ্ল্যাটে। এবার বাড়ি ফিরে এলিজাবেথের মনে পড়ে তার বন্ধু ফ্রেডের কথা, কারণ পুরো পৃথিবী এলিজাবেথকে ভুলতে বসেছে, কিন্তু এমন সময়েও সে বলেছিল এলিজাবেথ তার কাছে এখনও সেই প্রথম দিনের মতোই সুন্দরী। এলিজাবেথ এবার ফ্রেডের দেওয়া নাম্বারটি খুঁজে বের করে এবং ফ্রেডকে ডিনারের জন্য বলে। এলিজাবেথের ফোন পেয়ে ফ্রেড বিশ্বাসই করতে পারছিল না যে এলিজাবেথ তাকে ডেটের জন্য অফার করছে। ফ্রেড অত্যন্ত আনন্দের সাথে জানায় সন্ধ্যা 8টায় ডিনারের জন্য টেবিল বুক করে এলিজাবেথের জন্য অপেক্ষা করবে সে। এলিজাবেথ রেডি হওয়ার জন্য তাকে যেন অ্যাট্রাকটিভ লাগে দেখতে, তাই সে অনেক বেছে একটি রেড ড্রেস চুজ করে। এবার সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুয়ের সাথে কম্পেয়ার করতে থাকে এবং বারবার মেকআপ করে বয়সের ছাপ ঢাকার চেষ্টা করে। বাইরে বের হওয়ার আগে সে সুকে দেখে আসে এবং সুকে দেখার পরে সে নিজেকে নিয়ে লো ফিল করতে থাকে, ফলে সে আবার মেকআপ করতে শুরু করে। এরপর দেখা যায় বাইরে বের হওয়ার জন্য রুমে চাবি নিতে গেলে বিলবোর্ডের দিকে নজর পড়ে তার এবং সুয়ের ছবি দেখে কিছুটা আপসেট হয়। সে আবার একটু মেকআপ করে নেয়। এরপর যতবার সে বাইরে যেতে চাচ্ছিল ততবার সে নিজেকে নিয়ে লো ফিল করছিল এবং ফিরে এসে নিজেকে আয়নায় দেখছিল আর বেশি বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করছিল, কিন্তু কিছুতেই তার বার্ধক্য লুকাতে না পেরে মাথা খারাপ হয়ে যায় এলিজাবেথের। এলিজাবেথ আসলে বয়সের সাথে চেহারার এই স্বাভাবিক পরিবর্তনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে প্রচণ্ড রাগ আর হতাশায় মেকআপ, লিপস্টিক সবকিছু নষ্ট করে বাড়িতেই বসে থাকে। তার ফ্রেন্ড ফ্রেড তাকে বারবার মেসেজ দিতে থাকে, কিন্তু সে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে বসে থাকে। এরপর দেখা যায় সু এর বডিতে সুইচ করার পর প্রডিউসার তাকে ডাকে এবং সুকে বলে তাদের টিভি শো এর টিআরপি গত 30 বছরের তুলনায় অনেক গুণ বেড়েছে এবং সুয়ের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তাই তাকে নিউ ইয়ার ইভ শোতে ডাকা হবে। এত বড় প্রোগ্রামের সুযোগ পেয়ে সু আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। এরপর দেখা যায় নতুন প্রোগ্রামের জন্য সু খুব বিজি হয়ে পড়ে এবং প্রস্তুতি শুরু করে। সু এর মনে হতে থাকে 7 দিন তার জন্য যথেষ্ট নয়। সে ভাবতে থাকে নতুন জীবন তাকে পুরোপুরি উপভোগ করতে হবে। আর এরপরে দেখা যায় সু এলিজাবেথের বডি থেকে অতিরিক্ত ফ্লুইড নিয়ে সময় বাড়াতে থাকে। এভাবে দিন পেরোতে থাকলেও সু আর বডি সুইচ করে না। এরপর সু বডি সুইচ করলে দেখা যায় এলিজাবেথ তার পুরো অর্ধেকের বেশি শরীর অদ্ভুত আকার ধারণ করেছে। এটা দেখার পরে এলিজাবেথ প্রচণ্ড রেগে যায় এবং আবারও সেই নাম্বারে ফোন করে এবং বলে তার শরীরের এমন পরিবর্তনের কথা। এলিজাবেথ তার নতুন বডি সুকে দোষারোপ করতে থাকে, কিন্তু অপর প্রান্ত থেকে বলে তার এই ব্যাড ইম্প্যাক্টের জন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এই দুটো বডি তার নিজের। তবে চাইলে এলিজাবেথ এই পর্যায়ে বিষয়টিকে টার্মিনেট করতে পারবে। এলিজাবেথ জিজ্ঞাসা করে টার্মিনেট করলে সবকিছু আগের মতো হয়ে যাবে কিনা। সেই ভয়েসটি বলে, না, কিছুই আগের মতো হবে না, কিন্তু আপনি চাইলে এটা এখনই থামাতে পারেন। কিন্তু সৌন্দর্য, ক্যারিয়ার আর উচ্চাকাঙ্ক্ষায় বিভোর হয়ে থাকা এলিজাবেথ টার্মিনেট করার সিদ্ধান্ত নিতে পারে না। এরপর দেখা যায় সু এর বডি সুইচ করার পালা আসলে সু তার সময় এতটাই বাড়াতে থাকে যে ফ্লুইড নিতে নিতে 3 মাস কেটে যায়। জমানো সব ফ্লুইড শেষ হয়ে যাওয়ার পরে আবার পুরনো বডি থেকে ফ্লুইড নিতে যায়। সে দেখে এলিজাবেথের বডিতে ফ্লুইড তৈরি হওয়া বন্ধ হয়ে গিয়েছে।
স্পাইনাল থেকে ফ্লুইড নিতে গেলে সেখান থেকে এখন পুজ বের হচ্ছে, আর বডিতেও পচন ধরতে শুরু করেছে। সু তখন সেইখানে ফোন করে এবং যা কিছু হয়েছে সবকিছু বললে অপর পাশ থেকে তাকে জানানো হয় বডি সুইচ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। এদিকে দেখা যায় তার বয়ফ্রেন্ড তাকে না পেয়ে কিছু একটা শব্দ শুনে সুকে ডাকতে থাকে। ততক্ষণে ফ্লুইড না পেয়ে সুয়ের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে। সু কোনো মতে সেই গোপন ঘরে পৌঁছে বডি সুইচ করে ফেলে। আর এদিকে দেখা যায় তার বয়ফ্রেন্ডও তাকে খুঁজতে খুঁজতে গোপন ঘরের দিকে এগোতে থাকে। দীর্ঘদিন পর এলিজাবেথ এবার অচেতন থেকে উঠে দ্রুত দরজা বন্ধ করে দেয়। সুয়ের বয়ফ্রেন্ড তাকে ডাকতে থাকলে এলিজাবেথ তার অদ্ভুত বুড়িয়ে যাওয়া কণ্ঠে সুয়ের বয়ফ্রেন্ডকে সেখান থেকে চলে যেতে বলে। ভয়ঙ্কর কণ্ঠ শুনে ভয় পেয়ে সেই ফ্ল্যাট থেকে দৌড়ে চলে যায় সে। এরপর এলিজাবেথ আয়নায় তাকালে দেখা যায় তার পুরো শরীর পচে গিয়েছে এবং দেখতে একদম অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাকে দেখতে অনেকটা মনস্টারের মতোই দেখাচ্ছিল। এলিজাবেথ প্রচণ্ড রেগে যায় সুয়ের উপরে। সে সাবস্টেন্স কোম্পানিকে ফোন করে জানায় এবার সে টার্মিনেশনে যেতে চায়, অর্থাৎ এই প্রসেসটি সে এখানেই স্টপ করতে চায়। এভাবে আর এক মুহূর্ত কাটাতে চায় না, কারণ সু তার রোজ বারবারই ব্রেক করেছে। ফোনের ওপাশ থেকে তাকে জানানো হয় টার্মিনেশন ইনজেকশন ডেলিভারি হয়ে যাবে। এরপরে এলিজাবেথ সেখানে যেয়ে সেই বক্স থেকে টার্মিনেশন ইনজেকশনটা নিয়ে আসে। এবার সুয়ের বডিতে সেই ইনজেকশনটা পুশ করার পালা। কিন্তু দেখা যায় সুয়ের বডিতে ইনজেকশনটা যখন পুশ করতে থাকে ঠিক তার শেষ মুহূর্তেই এলিজাবেথের মুড চেঞ্জ হয়ে যায়। সে বলতে থাকে, মানুষ তোমাকে ভালোবাসে, তোমাকে এভাবে মারতে পারি না। আমি চাই তুমি তোমার জীবনে আরও সফলতা অর্জন করো, তোমাকে বাঁচতে হবে। এলিজাবেথ মাঝপথে টার্মিনেশন প্রসেসটা ক্যান্সেল করে ফেলে। এবার সুয়ের বডি সুইচ করলে দেখা যায় এক অদ্ভুত ঘটনা। সেখানে দেখা যায় সু জেগে উঠলেও এলিজাবেথের শরীর অচেতন না হয়ে দুজনেই সজ্ঞানে আছে। সু এলিজাবেথকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। সু এলিজাবেথের পাশে টার্মিনেশন ইনজেকশনটা দেখতে পায়। এবার সু বুঝে ফেলে যে এলিজাবেথ তাকে এখানেই থামাতে চেয়েছিল। সু এক মুহূর্ত ভেবে নিয়ে এলিজাবেথকেই শেষ করে ফেলতে চায়। সু প্রচণ্ড রেগে গিয়ে এলিজাবেথকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। এক পর্যায়ে এলিজাবেথকে নৃশংসভাবে মেরে ফেলে। তারপর দেখা যায় সু নিউ ইয়ার্স ইভ শোতে যায়। আর এটাই তার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হতে চলেছিল। শো শুরু হওয়ার আগে মেকআপ রুমে হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। সে সাথে সাথে ওয়াশরুমে যায়। সেখানে জোরে কাশি দিতেই তার একটি দাঁত একদম গোড়া থেকে উঠে আসে। এরপরে সে খেয়াল করে সবগুলো দাঁতের গোড়া যেন পচে নড়বড়ে হয়ে গেছে। হালকা টান দিতেই আরও কয়েকটি দাঁত খুলে আসে সামনে থেকে। সুকে দেখতে তখন ভয়ঙ্কর দেখাচ্ছিল। এদিকে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাকে সবাই তাড়া দিচ্ছিল। সু বুঝতে পারছিল না সে কি করবে। এরপর ওয়াশরুম থেকে কোনো মতে সু বের হলে প্রডিউসার সহ অনেকগুলো লোকের সামনাসামনি হয়ে পড়ে সে। সুকে মলিন থাকতে দেখে প্রডিউসার তাকে হাসতে বলে। সু তখন মুখ চেপে হাসে, যেন দাঁত পড়ে গেছে সেটা বোঝা না যায়। তারপর দ্রুত সু সেখান থেকে বাড়িতে পালিয়ে যেতে চায়। লিফটে উঠে বাটন চাপতেই তার নখ উঠে আসে। এরপরে ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। দেখা যায় তার একটি কান উঠে এসেছে। মনে হচ্ছিল তার শরীরের প্রতিটা অংশ যেন পচে গিয়েছে। সে এবার প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং কোনো মতে দৌড়ে বাইরে বের হয়ে আসে। সে কোনো মতে বাড়িতে পৌঁছে এবার অ্যাক্টিভেটরটা ব্যবহার করতে চায়, এই ভেবে যে তার থেকেও নতুন কোনো বেটার ভার্সন পাওয়া সম্ভব কিনা। কিন্তু সতর্কতা ম্যানুয়ালে কিন্তু আগেই বলা হয়েছে যে অ্যাক্টিভেটরটা শুধু একবারই ব্যবহার করা যাবে। ইনস্ট্রাকশনের পরোয়া না করে নিজের অস্তিত্ব ও সৌন্দর্যকে টিকে রাখতে দ্বিতীয়বার এই অ্যাক্টিভেটর ইনজেক্ট করে তার শরীরে। কিন্তু এবার তার পিঠ চিরে এক দৈত্যাকার অকল্পনীয় অদ্ভুত আকৃতির একটি প্রাণীর সৃষ্টি হয় এবং বের হয়ে আসে। এমন ভয়াবহ বিকৃত অবয়ব নিয়েও সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সে রেডি হতে শুরু করে, কারণ আজ তার স্বপ্ন পূরণ হওয়ার রাত। সবাই তার জন্য অপেক্ষা করছে। খ্যাতি, রূপ আর নিজের অবস্থানকে টিকিয়ে রাখার পাগলামিতে সে সব কিছু উপেক্ষা করে প্রিয় ড্রেস, ইয়াররিংস আর মেকআপ করে। এরপর
তার বিকৃত মাথা ঢাকার জন্য এলিজাবেথের কিং সাইজ ছবি থেকে মাথার অংশটি ছিঁড়ে তার মাথার সামনে লাগায়। তারপর সে চলে যায় নিউ ইয়ার্স ইভের শোতে। প্রথমে কেউ বুঝতে পারেনি এটা সেই সুন্দরী সু নয়, কিন্তু এরপর সে স্টেজে মাউথ স্পিকারের সামনে আসলে তার এলিজাবেথের মুখের যে পোস্টারটি লাগানো ছিল সেটা খুলে পড়ে যায়। আর তখন তার এই বিকৃত ভয়ঙ্কর চেহারা দেখে প্রথমে সবাই ভয়ে একদমই স্তব্ধ হয়ে পড়ে। বুঝে ওঠার কয়েক মুহূর্ত পরেই সবাই প্রচণ্ড ভয়ে চিৎকার শুরু করে এবং দিক বিদিক ছুটে পালাতে থাকে। তখন একজন একটি বেসবল ব্যাট দিয়ে সজোরে এলিজাবেথের বিকৃত ভার্সনের মাথায় আঘাত করে, যার ফলে তার উপরের অংশ ফেটে এদিক ওদিক ছড়িয়ে যায়। এরপর তার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিকৃত বডির একপাশে এলিজাবেথের একটি মুখের আকৃতি আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়ে হাঁটতে থাকে, আর সেই এলিজাবেথ স্পার্কল লেখা স্টারের উপরে পৌঁছায়। দেখা যায় মুখটি আকাশের দিকে তাকিয়ে সে তার সাফল্যকে অনুভব করে আর স্মৃতি রোমন্থন করে হাসতে থাকে। তারপর সেই মুখটিও রক্তপিণ্ডে পরিণত হয়, আর এখানেই শেষ হয় মুভিটি। আসলে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। এলিজাবেথ চেয়েছিল তার সৌন্দর্য, জৌলুস, ক্যারিয়ার সারা জীবন ধরে রাখবে, কিন্তু সময়ের সাথে সাথে নিজের পরিবর্তনকে মেনে নিতে শিখতে হয়, তাহলেই জীবন হয়ে ওঠে সুন্দর এবং সহজ। তো কেমন লেগেছে মুভিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন নেক্সট টাইম দুর্দান্ত কোনো মুভির এক্সপ্লেনেশন দিলে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।